বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার এবং নলেজে পরিপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সোনার পাহাড় থেকে কিভাবে সোনা বের করা হয়, কপার অর্থাৎ তামাকে মাটির নিচ থেকে কিভাবে বের করা হয়, বালি দিয়ে কাঁচ কিভাবে তৈরি করা হয়, আর গাছ থেকে কাগজ কিভাবে তৈরি করা হয়। এই জন্য বন্ধুরা ভিডিওকে 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরো শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের অনেক মেহনতে তৈরি করা এই ভিডিওকে এক্ষুনি একটা লাইক অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। কপার মেকিং প্রসেস। বন্ধুরা, এটা তো আপনারা অবশ্যই জানেন কপার অর্থাৎ তামা আমাদের জন্য কতটা প্রয়োজনীয় ধাতু। কপারের তৈরি অনেক ধরনের জিনিসপত্র আমরা ব্যবহার করে থাকি, আর তাছাড়া কপারের সব থেকে বেশি ব্যবহার করা হয় ইলেকট্রিকের কাজে। ইলেকট্রিকের দুনিয়ায় কপার যেন ক্রান্তি নিয়ে এসেছে। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে কপার প্রসেস করা হয়। বন্ধুরা, প্রথমে আমি আপনাদের বলে দিই কপার অর্থাৎ তামা মাটির তল থেকে পাওয়া যায়, আর এটা একটি খনিজ পদার্থ। কপার মাটির তল থেকে বের করার জন্য সর্বপ্রথমে বিশাল বড় বড় পাহাড়ে ব্লাস্ট করা হয়। যখন খনিতে ব্লাস্ট করা হয় তখন এখানে কপার ছোট এবং বড় টুকরোতে পরিণত হয়ে যায়। তারপর এই কপারের টুকরোকে বড় বড় ট্রাকে লোড করা হয়। এটা আপনাকে জেনে থাকতে হবে, এগুলো কিন্তু এখনও শুদ্ধ কপার নয়, এর মধ্যে কিন্তু মাটি, বালি, পাথর ইত্যাদি আছে। এবার অশুদ্ধ কপারকে আসল কপারের রূপ দেওয়ার জন্য ফ্যাক্টরির মধ্যে নিয়ে আসা হয়। এবারে কপার টুকরোকে একটা বিশাল বড় মিক্সার মেশিনে ঢেলে ভালোভাবে পিষে ফেলা হয়, আর এর খুবই সূক্ষ্ম পাউডার তৈরি করা হয়। এবার এই মাটির ভিতর থেকে বের করা কপারের মধ্যে 70% শুদ্ধ কপার থাকে, আর বাকি 30% মাটি এবং পাথরের মতন জিনিস থাকে। এবার এই কপার মাটির মতন পরিবর্তন হয়ে গেছে। তারপর এই কপার পাউডারের মধ্যে পানি এবং তেল মিক্স করে ফ্লোটেশন প্রক্রিয়া করা হয়। এর ফলে কপার পাউডার পানি এবং তেলের উপর ভাসতে থাকে। তারপর উপরে ভেসে থাকা কপারকে ফিল্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে তেল এবং পানি থেকে আলাদা করা হয়। এবার এই কপারকে চুনাপাথর, কয়লা এবং মাটির সাথে মিক্স করে ভাট্টির মধ্যে গরম করা হয়। এরপর শুধুমাত্র শুদ্ধ গরম কপার ভাট্টি থেকে বাইরে বের করা হয়। তারপর যখন ভাট্টি থেকে কপার বাইরে বের হয় তখন মনে হয় যেন কোনো আগ্নেয়গিরি থেকে লাভা বেরোচ্ছে। তারপরে গলে যাওয়া কপার ঠান্ডার পর শক্ত হয়ে যায়, আর ঠিক এইভাবে আমরা বিশুদ্ধ কপার অর্থাৎ তামা পেয়ে যাই। এইভাবে বন্ধুরা বিশুদ্ধ কপার থেকে অনেক ধরনের আলাদা আলাদা জিনিসপত্র তৈরি করা হয়, আর এগুলো প্রয়োজন হিসাবে ইলেকট্রিক ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, যেখান থেকে এগুলো তার তৈরি ফ্যাক্টরিতে চলে যায়। বন্ধুরা, আপনারা যদি জানতে চান যে তার কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয় অর্থাৎ ইলেকট্রিক ওয়্যার, তো ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি এই ভিডিও কালকে অবশ্যই আপলোড করব। পেপার মেকিং প্রসেস। বন্ধুরা, আপনি কি এটা জানেন যে কাগজ কিভাবে তৈরি করা হয়? তো যদি জেনে না থাকেন তাহলে আজ জেনে নেবেন যে আসলে কাগজ কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এই কাগজের ব্যবহার করে আমাদের নোটবুক, যে কোনো ধরনের বই, কার্ডবোর্ড অথবা যে কোনো ধরনের পেপার তৈরি করা হয়। বন্ধুরা, কাগজ বানানোর জন্য সবপ্রথমে এমন গাছ নেওয়া হয় যার মধ্যে উড ফাইবার অনেক বেশি থাকে, অর্থাৎ যে কাঠে সারের পরিমাণ অনেক বেশি থাকে। তারপরে এই সমস্ত গাছগুলোকে কেটে নেওয়া হয়। পরে এই সমস্ত গাছগুলোকে একত্রিত করে ট্রাকের মাধ্যমে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরির মধ্যে এইসব গাছ নিয়ে আসার পর এইসব গাছগুলিকে এমন এমন মেশিনের মধ্যে রাখা হয় যেখানে মেশিন গাছের ওপর থেকে সমস্ত ছাল বা খোসা তুলে দেয়। তারপর এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় গ্রাইন্ডিং মেশিনে, যেখানে এর খুবই ছোট ছোট টুকরো করে দেওয়া হয়, আর এগুলোকে উড চিপস বলা হয়ে থাকে। এবার এই উড চিপসকে কনভেয়ার বেল্টের সাহায্যে ডাইজেস্টার চেম্বারে পাঠিয়ে দেওয়া হয়। এখানে চিপসকে অ্যাসিডিক সলিউশনে ডোবানো হয়। তারপর এগুলিকে ফোটানো হয়, যার ফলে উড ফাইবার এবং লিগনেট আলাদা হয়ে যায়। উড ফাইবারের মধ্যে থাকা লিগনেট বের হওয়ার ফলে উড ফাইবার অর্থাৎ কাঠ নরম হয়ে যায়, আর এগুলো এতটা নরম হয় যে আপনি হাত দিয়ে পিষে ফেলতে পারবেন। তারপর এগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলা হয়।
এর ফলে এর ভিতরে বাকি থাকা অ্যাসিডিক সলিউশন সম্পূর্ণরূপে বাইরে বের হয়ে যায়। তারপরে এই উড ফাইবার আরও বেশি সফট এবং ক্লিন হয়ে যায়। কিন্তু তারপরেও এই উড ফাইবার এতটা বেশি পরিষ্কার থাকে না যে এর থেকে পেপার করা যাবে। এর জন্য এর ক্লোরিন এবং ব্লিচিং করা হয়। এর ফলে উড ফাইবার আরও বেশি চকচকে হয়ে যায় আর পরিষ্কার হয়ে যায়। এবার ফাইবারের মধ্যে ক্যালসিয়াম মিশিয়ে এগুলোকে ভালো করে মিক্স করা হয়। আর ক্যালসিয়াম কার্বনেটের জন্য পেপারের কোয়ালিটি অনেক সুন্দর হয়ে যায়। ফাইবারে ক্যালসিয়াম কার্বনেট মিক্স হওয়ার জন্য ফাইবার অর্থাৎ পাল্প কাদার রূপ নিয়ে নেয়। বন্ধুরা, কাগজ তৈরি করার জন্য কাঠ ছাড়াও পানি অনেক বেশি মাত্রায় ব্যবহার করা হয়। এটা জেনে হয়তো আপনি অবাক হয়ে যাবেন, 100 লিটার পানি খরচ করে শুধুমাত্র 1 কেজি পেপার তৈরি করা হয়। এর জন্য উড পাল্প অর্থাৎ যে কাদা তৈরি করা হয়েছিল ওর মধ্যে অনেক বেশি মাত্রায় পানি অ্যাড করা হয়ে থাকে, আর এর ফলে পাল্প অনেক বেশি পাতলা হয়ে যায়। আর বন্ধুরা, অন্যদিকে যদি কালারফুল কাগজ তৈরি করা হয় তাহলে এতে এই সময় কালার অ্যাড করা হয়। এবার এই সমস্ত মিক্সারকে পেপার মেকিং মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এই পেপার মেশিন পাল্প থেকে পেপার তৈরি করে। মেশিনের এক সাইডে অনেকগুলো গোল গোল রোটেটিং রোলার থাকে, আর এই রোলার নিচ দিয়ে পাল্পে যেতে থাকে। তারপর পাল্প পেপারের রূপ নিয়ে নেয়। মেশিনের হেড বক্সে কিছু ব্লেড লাগানো থাকে। এগুলো মেটেরিয়ালকে সামনের দিকে পাঠিয়ে দেয়, যার ফলে পেপারের মধ্যে থেকে সমস্ত পানি বাইরে বেরিয়ে যায়। তারপরে পেপারের মোটা সিট পাতলা পেপারে পরিণত হয়ে যায়। এরপরে পেপারকে একটি গরম চেম্বারে পাঠিয়ে দেওয়া হয়। এখানে অনেকগুলি হট রোলার লাগানো থাকে, যার ফলে যখন পেপার রোল আরও সামনের দিকে হয়ে যেতে থাকে তখন এর মধ্যে বেঁচে থাকা সমস্ত পানি চিপে বাইরে বেরিয়ে যায়, আর পেপার একদম শুকনো হয়ে বাইরে বেরিয়ে আসে। এবার এই পেপারকে একটি বিরাট বড় রোলারে জড়ানো হয়। তারপর বড় রোলারকে কেটে ছোট ছোট রোল করে নেওয়া হয়। এবার এগুলোকে প্যাক করে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে কপি, নিউজ পেপার, প্রিন্টিং পেপার, যে কোনো ধরনের বই অথবা যে কোনো ডিফারেন্ট টাইপের পেপার তৈরি করা হবে। তো বন্ধুরা, এইভাবে অনেক প্রসেসের পর কাগজ তৈরি করা হয়। বন্ধুরা, এটা জেনে হয়তো আপনি অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র পেপার তৈরি করার জন্যই প্রতিদিন 10টা ফুটবল ময়দানের সমান জঙ্গল কেটে সাফাই করা হয়। তার ফলে পরিবেশ দূষণ অনেক গুণ বেড়ে যাচ্ছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে হয়তো ওই দিন আর বেশি দূরে নেই যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানুষ তার স্বার্থের জন্য যা কিছু করতে পারে। বন্ধুরা, উপরওয়ালার দেওয়া এত সুন্দর উপহারকে কি এভাবে নষ্ট করা উচিত? হ্যাঁ কি না, কমেন্ট করে অবশ্যই জানাবেন। গোল্ড মেকিং প্রসেস। সোনা এমন একটা জিনিস যেটা সবাই পছন্দ করে। এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা সোনা পছন্দ করে না। আর এটা তো আপনারা সবাই জানেন যে সোনা একটি খনিজ পদার্থ। তাছাড়া সোনার খাদান আন্টার্কটিকা মহাদেশ ছাড়া বাকি সমস্ত মহাদ্বীপে পাওয়া যায়। যদি আমরা ভারতের কথা বলি তাহলে বর্তমান ভারতের মধ্যে কোনো সোনার খাদান অবস্থিত নেই। কর্ণাটকের মধ্যে কোলার খাদানই ভারতবর্ষের মধ্যে একমাত্র সোনার খাদান ছিল, যার মধ্যে সাল 1991 থেকে 2001 পর্যন্ত 9 লাখ কিলো সোনা বের করা হয়েছিল। কিন্তু সাল 2001-এ এই কোলার গোল্ড মাইনকে বন্ধ করে দেওয়া হয়, কারণ এর মধ্যে আর সোনা বাকি ছিল না। বন্ধুরা, খাদানের মধ্যে থেকে সোনা বের করা কোনো সহজ কাজ নয়। এর মধ্যে সবথেকে সমস্যার ব্যাপার এটাই যে সোনা কখনো এক জায়গায় থাকে না। সোনা মাটি, পাথর অথবা বালির মধ্যে ছোট ছোট রূপে থাকে। বন্ধুরা, সোনা প্রাপ্ত করার জন্য সর্বপ্রথমে সোনার খোলা পাহাড় অথবা আন্ডারগ্রাউন্ড খাদানে বিস্ফোরণ করতে হয়। আপনাদের নলেজের জন্য জানিয়ে দিই যে 1 টন পাথরের মধ্যে থেকে প্রায় 4 গ্রাম সোনা পাওয়া যায়। সোনা মাটির কোন অংশে অবস্থিত বা পাহাড়ে কোন জায়গায় অবস্থিত এইসব বিজ্ঞানীরা প্রথমে দেখে থাকে। তারপর ডাইনামাইটের সাহায্যে ওই জায়গায় বিস্ফোরণ করা হয়। 300 থেকে 500 মিটার গভীর থেকে প্রায় 1 টন পাথর বের করা হয়। আর একবার বিস্ফোরণে প্রায় 3 টন পাথর বের হয়। এবারে পাথরগুলিকে বড় বড় ক্রাশিং মেশিনে পিষে পাউডার করা হয়, আর এগুলোকে অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম পাউডার হতে হয়। এবারে মিহি পাথরের পাউডারকে পানির সাথে মিশিয়ে এই জিনিসটাকে একটি ভাইব্রেটিং জালিদার মেশিনে রাখা হয়। আর এই মেশিনে আগে থেকেই জালিদার এবং মোটা কম্বল রাখা হয়,
তারপর যখন কিছু সময় পরে কম্বল বাইরে বের করা হয় তখন এই কম্বলের ভিতরে সোনার কণা চিপকে যায়। কারণ বন্ধুরা, যখন ভেজা পাথরের সাথে সোনা বেরিয়ে আসে তখন এই সোনার কম্বলের উপর চিপকে যায়, আর যেগুলো বাকি বেঁচে থাকা অপ্রয়োজনীয় পাথর ঠিক ওই জায়গাতে ফেলে দেওয়া হয়। এই প্রক্রিয়া বারবার অনেকবার করা হয়, আর এগুলো ততক্ষণ করা হয় যতক্ষণ না সোনা সম্পূর্ণ পাথর থেকে বাইরে বেরিয়ে না আসে। তারপর সব লাস্টে এই ভাইব্রেটিং বড় বড় মেশিন সমস্ত পানি এবং পাথরের পাউডারকে বাইরে বের করে দেয়, আর বেঁচে থাকা বাকি সমস্ত সোনা এক জায়গায় জমা হয়ে যায়। এবারে সোনাকে 1300 ডিগ্রি সেলসিয়াসে আগুনের ভাটটিতে গরম করা হয়, আর যখন এগুলো ভালোভাবে গলে যায় তখন এর থেকে সোনার বিস্কুট, সোনার কয়েন এই সমস্ত জিনিস তৈরি করা হয়। আর ঠিক এইভাবে আমরা সোনা পেয়ে যাই। গ্লাস মেকিং প্রসেস। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি যে কাচের ব্যবহারে অনেক রকম জিনিস তৈরি করা হয়, কিন্তু বন্ধুরা, এটা কি আপনি জানেন যে এই কাচ বালি এবং চুনাপাথর মিশ্রণ দিয়ে তৈরি করা হয়? যে বালি দিয়ে কাচ তৈরি করা হয় ওই বালি কিন্তু কোনো সাধারণ বালি নয়, ওইগুলি হলো পিওর সিলিকা বালি, আর ওর মধ্যে 99% সিলিকা হয়ে থাকে। বন্ধুরা, কাচ তৈরি করার জন্য প্রথমে বালির একটি মিক্সার তৈরি করা হয়, আর মিক্সার তৈরি করার জন্য 75% সিলিকা বালি, 15% সোডা অ্যাশেস, আর বাকি 10% লাইমস্টোন অর্থাৎ চুনাপাথর। এই সবগুলোকে একসাথে ভালো করে পিষে ফেলা হয়। তারপর মিক্সারে কিছু শতাংশ রিসাইকেল কাঁচ দেওয়া হয়। তারপর এই সমস্ত জিনিসকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে ভাট্টির মধ্যে গরম করতে রাখা হয়। আসলে নতুন করে তৈরি হওয়া কাচের মধ্যে পুরাতন কাচ এই জন্য মেশানো হয় যাতে এগুলো খুব তাড়াতাড়ি লিকুইডে পরিণত হতে পারে। এখানে ভাট্টিতে সমস্ত জিনিসগুলোকে 800 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয়। তাপমাত্রায় অধিক গরম হওয়ার কারণে এই সমস্ত জিনিস ভালোভাবে মেল্ট হয়ে যায় ও লিকুইডের আকার নিয়ে নেয়। বন্ধুরা, যদি কাচ কালারফুল তৈরি করার প্রয়োজন পড়ে তো এই লিকুইড কাচে ঠিক ওই সময় কালার দিয়ে কাচ তৈরি করা হয়। এবার এই লিকুইড কাচকে যে আকারের প্রয়োজন সে আকার দিতে পারি, আর ঠিক এইভাবে বালি এবং চুনাপাথর দিয়ে কাচ তৈরি করা হয়। দেখুন এখানে যেমন কাচের লিকুইড একটা বাটির মতন ছাঁচে পড়ছে, তারপরে কাচের লিকুইড পেস্ট ঠান্ডা হওয়ার পর একটা কাচের বাটির আকার নিয়ে নিচ্ছে, আর ঠিক এইভাবে সমস্ত বর্তন আর সমস্ত কাচের জিনিস তৈরি করা হয়। আর হ্যাঁ বন্ধুরা, সবথেকে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও ভালো ভালো ভিডিও বানাই, এই জন্য ভিডিওতে লাইক, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।